আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2028 ব্যাচ। খুব অল্প কয়েকদিন আগে কিন্তু তোমরা এসএসসি 2026 ব্যাচ ছিলা, এখন কিন্তু তোমরা এইচএসসি 28 ব্যাচ। তো তোমরা যারা সায়েন্স নিবা তাদের ক্ষেত্রে বলছি, ফিজিক্সের ক্ষেত্রে কোন কোন রাইটারের বই তোমরা কিনবা এবং বাজারে যে সহায়িকা বইগুলো আছে কোন কোন বইগুলো তোমরা ফলো করলে তোমার এইচএসসি জার্নি এবং অ্যাডমিশন জার্নি পুরোটা কমপ্লিট হবে। চলো শুরু করা যাক। আমাদের দেখবা অনেকগুলো রাইটের বই আছে, মোটামুটি 10 থেকে 12টা রাইটের বই এনসিটিপি কর্তৃক গৃহীত বই আছে। এর মধ্যে তুমি যদি মনে করো যে তুমি তপন স্যারের বইটা ইউজ করবা, বা তুমি ইসাক স্যারের বই, বা তুমি শেলু স্যারের বই, বা তুমি প্রামাণিক স্যারের বই, বা বিশ্বজিৎ স্যারের বই, বা তোফাজল স্যারের বই, রমা বিজয় স্যারের বই আছে, এরপর আছে তোমার হচ্ছে মেট্রো পাবলিকেশনের গিয়াসউদ্দিন স্যারের বই, এরকম আরও কিছু রাইটারের বই আছে। তো আমাদের আসলে এইচএসসি লেভেলের জন্য যে কোনো রাইটারের বই ব্যবহার করলেই হবে। এইচএসসির জন্য, এইচএসসির সিকিউ এমসিকিউ ভালো করার জন্য এবং কলেজ পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে একটা কথাই বলি, যে কোনো রাইটারের বই তুমি যদি ব্যবহার করো তোমার মোর দেন এনাফ। তবে কিছু কিছু চ্যাপ্টারের জন্য তোমাদেরকে যদি বলি, কিছু কিছু চ্যাপ্টারের জন্য কিছু কিছু বই খুবই গোছানো, আবার কিছু কিছু বইয়ে ওই টপিকগুলো একদম মানে বলতে গেলে ওই কনসেপ্টটা ফুল ক্লিয়ার করে নেই, যার ফলে স্টুডেন্টের কিন্তু সমস্যা হয় একাধিক রাইটারের বই কিনে। তো এই সমস্যাগুলো সমাধান করব কিভাবে, এই কনসেপ্টটা তোমাদের একটু আলোচনা করি। আমার ফার্স্ট রিকমেন্ডেড বই হচ্ছে ইসাক স্যারের বই। কোনো স্টুডেন্ট যদি এইচএসসি লেভেলে ইসাক স্যারের বইটা রাখে তাহলে মোটামুটি সে কাভার করতে পারবে, তার এইচএসসি মোটামুটি কাভার হয়ে যাবে। এখন সে যদি মনে করে যে না আমি ম্যাথ প্র্যাকটিস করব, আমার ম্যাথ টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করা দরকার, সে জায়গা থেকে তুমি শেলু স্যারের বই, লেকচার পাবলিকেশনের বইটা তুমি পড়তে পারো। এইটাতে এবং এই দুইটা বই আমার কেন লাগবে যদি তুমি প্রশ্ন করো, তাহলে তোমাদেরকে বলছি সেটা হচ্ছে এই শেলু স্যারের বইয়ে কিছু কিছু কনসেপ্ট অনেক ডিপলি ব্রিফ করা আছে এবং প্রত্যেকটা ম্যাথ টাইপ ভিত্তিক প্র্যাকটিস, উদাহরণে অনেকগুলো ম্যাথ অ্যানালাইসিস দেওয়া, এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের কনসেপ্টগুলো ওখানে অ্যাড করে দেওয়া এবং গোছানো বইটা গোছানো। তুমি যদি বিভিন্ন রাইটারের বই না পড়ে যদি প্র্যাকটিসের জন্য শেলু স্যারের বই পড়ো তাহলে তোমার মোটামুটি ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে। এবং এই বইয়ের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে প্রতিটা টপিক শেষে খ নাম্বার অনুধাবন প্রশ্ন থাকে এবং এমসিকিউ এইচএসসি স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এমসিকিউ থাকে। আর ইসাক স্যারের বইটা লাগবেই জন্য এটা হলো সব কয়টা বইয়ের একটা বেজ, এটা বেজ। তুমি যদি এই বইটা কাভার করতে পারো মেডিকেলে তোমাকে অন্য কোনো কিছু পড়তে হবে না, জাস্ট ইসাক স্যারের বই পড়লে তুমি মেডিকেলে আশা করা যায় শতভাগ কমন পাওয়া। আচ্ছা, তাহলে আমরা বলছি থিওরির জন্য সারমর্ম আকারে আমরা ইসাক স্যারের বইটা ইউজ করব। আর যারা ফিজিক্স সম্পর্কে প্র্যাকটিস করতে চাও, যাদের টার্গেট বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ইঞ্জিনিয়ারিং অনেক ভালো করা, তাদের জন্য সেকেন্ড রেকমেন্ডেড হচ্ছে শেলু স্যারের বই। শেলু স্যারের বইগুলো অধ্যায় শেষে যে হিউজ ম্যাথ আছে, অন্যান্য রাইটারের বই হচ্ছে অনেক ম্যাথ আছে এবং প্রত্যেকটা ম্যাথ টাইপ ভিত্তিক। তাহলে তুমি যদি প্রাইভেটে বা যে কোর্সে ভর্তি হও না কেন, তুমি যে টপিকগুলো আলোচনা করবে ক্লাসে, তুমি এগুলো বাসায় গিয়ে থিওরিটা পড়ে ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, এখন তপন স্যারের বইটা কেমন, বা প্রামাণিক স্যারের বইটা কেমন, বা এইগুলো আমি কেন রিকমেন্ড করি? দেখো, তোমরা অনেকে শুনবা যে এইচএসসি লেভেলে তোমার ইন্ডিয়ান কিছু রাইটারের বই পড়তে হয়, তারপর অনার্স লেভেলের কিছু বই পড়তে হয়, তোমার ফান্ডামেন্টাল ফিজিক্সের কিছু বই আছে। তা আমরা আসলে এই তোমার যদি প্রামাণিক স্যারের বইটা দেখো, এই প্রামাণিক স্যারের বইয়ে ইন্ডিয়ান রাইটারের বইয়ের অনেক কনসেপ্ট এখানে ব্রিফ করা আছে। এবং তুমি যদি আইআইটি কোশ্চেন সলভ করতে চাও বা ইন্ডিয়ান যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করতে চাও, মোটামুটি বর্তমানে এই প্রামাণিক স্যারের বইটা অনেক আপডেট বই, ঠিক আছে। আচ্ছা, শাহজাহান তপন স্যারের বইটা কেমন? শাহজাহান তপন স্যারের বইটা যথেষ্ট ভালো। আর শাহজাহান তপন স্যারের বইয়ের থিওরিগুলো অনেক সোজা ভাষায়, তো যারা আসলে ফিজিক্স কম বুঝে সহজ ভাষায় পড়তে চায় তারা শাহজাহান তপন স্যারের বইটা নিতে পারো।
আর তোমরা যদি আমাকে বলো যে ভাই আপনার রিকমেন্ডেশন কি, আমি তোমাকে রিকমেন্ড করব যে তুমি ইসাক স্যারের বইটা কিনবা, একটা বই তুমি শুধু কিনবা। এই বইটা শুধুমাত্র A to Z ভালো মতো পড়ে ফেলবা, প্রত্যেকটা টিচার যে ক্লাসগুলো দিচ্ছে ক্লাসগুলো নোট করে ফেলবা, দেন বাসায় এসে ইসাক স্যারের পয়েন্ট অফ ভিউ পুরো টপিকটা ভালো মতো প্র্যাকটিস করবা, তোমার অন্য কিছু পড়ার দরকার নেই। আর যদি তুমি যদি আরও বেশি প্র্যাকটিস করতে চাও, আরও বেশি জানতে চাও, তাহলে তুমি এর পাশাপাশি শেলু স্যারের বই নিতে পারো। আর তুমি যদি মনে করো যে না আমি ইসাক স্যারের বইয়ের পাশাপাশি প্রামাণিক স্যারের বই নিব, যেখানে ইন্ডিয়ান রাইটার অনেক কনসেপ্ট গুলো ইউজ করা আছে বা অ্যাড করা আছে, সে তুমি নিতে পারো। তবে আমি বলবো অ্যাটলিস্ট তোমাদেরকে দুইটা বই কম্বিনেশন করে পড়তে হবে। আচ্ছা, এরপর তুমি যে প্রতিষ্ঠানটাতে পড়বা, যে অফলাইন হোক বা অনলাইন হোক, তুমি যেখানেই পড়ো না কেন, তারা কিন্তু তোমাকে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দর করা, প্রত্যেকটা শিক্ষক কিন্তু অনেক সাজানো গোছানো। বর্তমানে প্রত্যেকটা শিক্ষক চায় স্টুডেন্টকে তার বেস্ট সার্ভিসটা দিতে। তাহলে তারা কিন্তু তোমাদের এই নোটসগুলো দিবে। তাহলে এই নোটসটা তুমি পাশাপাশি বইয়ের সাথে মিলিয়ে পড়বা, এবং তোমার যে ক্লাসে যে খাতাগুলো তুমি লিখবা, নোটস করবা, প্র্যাকটিস করবা, এই তিনটা ব্যালেন্স করে তোমাকে পড়তে হবে। দেখো অনেক স্টুডেন্ট কিন্তু পড়তে পড়তে দেখবা যে তুমি হয়তো ইসাক স্যারের বই বাসায় পড়ছো, যেমন একটা টপিক যদি তোমাকে বলি, 4th অধ্যায় তোমরা দেখবা নিউটনীয় বলবিদ্যা, এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ঘর্ষণ বা ফ্রিকশনটা যখন পড়বো, ইসাক স্যারের বইয়ের মাত্র 2 পেজ বা খুব সম্ভবত 3 পেজের থিওরি, 2টা ম্যাথ প্র্যাকটিস করা আছে। বাট শেলু স্যারের বইয়ের এই টপিকটা মোটামুটি 12 থেকে 15টা পেজে ব্রিফ করা আছে, এবং ওটার ম্যাথ প্র্যাকটিস অ্যানালাইসিস A to Z দেয়া আছে। এখন কোন স্টুডেন্ট যদি মনে করে সে যদি শিক্ষক তাকে ঘর্ষণের A to Z পড়ায়, এখন সে যদি ইসাক স্যারের বই বাসায় যেয়ে দেখে যে মাত্র 2টা ম্যাথ করা আছে, তাহলে কিন্তু সে মানে কম্পেয়ার করতে পারবে না। এসএসসি লেভেলে তোমরা যেরকম বই দেখে দেখে পড়ছো, বই আজকে 2 পেজ কালকে 3 পেজ এরকম করে করে পড়ছো, এসএসসি লেভেলে কিন্তু এই জিনিসটা নাই। সো শিক্ষক যেটা পড়াচ্ছে এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, সেকেন্ড প্রায়োরিটি হলো তোমার টেক্সট বুক। আসো, এখন ম্যাথ প্র্যাকটিসের জন্য তোমার কি দরকার? প্রামাণিক স্যারের বইয়ের পাশাপাশি কিন্তু তোমার কি এই গাণিতিক সমাধান আছে, এবং শেলু স্যারের বইয়েও গাণিতিক সমাধান পাওয়া যায়। গিয়াসউদ্দিন স্যারের বইয়েও কিন্তু এরকম মেট্রো পাবলিকেশনে গাণিতিক সমাধান পাওয়া যায়। এই গাণিতিক সমাধানগুলো অনুশীলনীর তোমাদের কোচিং ক্লাসে বা প্রাইভেটে কিন্তু কখনোই প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেওয়া হবে না। হয়তো শীট আকারে কিছু ম্যাথ দেওয়া থাকতে পারে, বাট তুমি যদি মনে করো যে না আমি অনুশীলনীর সকল ম্যাথ প্র্যাকটিস করতে চাই, আমি অনেক ভালো শিখতে চাই, সেক্ষেত্রে তুমি চাইলে এরকম একটা গাণিতিক প্র্যাকটিস তুমি কিনতে পারো, যেটা তোমার অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ করতে হেল্প করবে। এবং তুমি যদি মনে করো যে না আমি একসাথে সব কয়টা রাইটারের বই কম বেশি চাই, অনেক পোলাপাইন প্র্যাকটিস করতে চায়, হিউজ প্র্যাকটিস করতে চায়, তো তাদের জন্য এই লেকচার পাঞ্জেরি বা তোমার রয়্যাল পাবলিকেশনের তারা এইচএসসি এবং অ্যাডমিশন দুটাকে টার্গেট করে একাডেমিক লেভেলের জন্য কিছু গাণিতিক সমাধান দেয়, যেখানে প্রথম ক্ষেত্রে থাকে টাইপ ভিত্তিক ম্যাথ, এবং দ্বিতীয়ত থাকে তুমি প্রত্যেকটা রাইটারের বইয়ের সেখানে ম্যাথ সলভ পাবা, প্রত্যেকটা রাইটারের ম্যাথ সলভ পাবা। তো সেই জায়গা থেকে আসলে জানো প্রথম কিন্তু আমরা আকাশ কুসুম চিন্তা ভাবনা করি, অনেক পড়াশোনা করবো, এ করি সে করবি, ব্লা ব্লা ব্লা, কিন্তু দিন শেষে যখন তুমি ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়ে যাবা, যখন কলেজে চাপ পড়ে যাবে, তখন দেখবা এগুলো মানে কাঁথা ঢাকা পড়ে গেছে, এগুলো আর কাজ হচ্ছে না, বা এগুলো আমরা দেখছিই না। ঠিক আছে, তো যারা কন্টিনিউয়াস এই কাজগুলো মেনটেন করবা, থিওরি পড়বা, ম্যাথ প্র্যাকটিস করবা, তারা অবশ্যই ভালো করবা। তবে একটা কথা বলি, খুব যদি পারো, এই বইগুলো কিন্তু অনেক দাম, টেক্সট বুকেরও তো এখন অনেক দাম হয়ে গেছে। তুমি যদি ফিজিক্সের জন্যই 5টা ক্যাটাগরির বই কিনো, তাহলে প্রায় 2500 থেকে 3000 টাকা চলে গেল। তাহলে তোমার যদি একটা পেপারেই যদি এরকম 2500 থেকে 3000 টাকা চলে যায়, 2টা পেপারে 6 থেকে 7000 টাকা, তাহলে অনেক কিন্তু। তো সেই জায়গা থেকে তোমরা যদি পারো সিনিয়র যে ভাইয়া আপুরা আছে তাদের কাছ থেকে এই বইগুলো সংগ্রহ করে নেবা, যার যেটা আছে না কেন। আসো, তাহলে আমরা থিওরির জন্য কনসেপ্ট ক্লিয়ার করে ফেললাম, থিওরির জন্য কী করবো, ম্যাথমেটিক্স প্র্যাকটিসের জন্য আমরা কী করব। এরপর আসো, সেটা হচ্ছে মেড ইজি। তোমাকে শিক্ষক যতই সাজেশন দিক না কেন, যতই শিট দিক না কেন, দিন শেষে কিন্তু পোলাপাইন কী চায়, বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে চায়। তো
বাংলাদেশে অনেক পাবলিকেশন আছে যাদের মেড ইজি আছে, তাদের সাপ্লিমেন্ট আছে। তোমরা এই সাপ্লিমেন্ট বা মেড ইজি বইগুলো কিনে ফেলতে পারবা। এটা কখন কিনবা? প্রথম অবস্থায় না, যখন তুমি ফার্স্ট টার্ম পরীক্ষা দিলা বা অর্ধবার্ষিকী দিয়ে ফেললা তখন, বা আরেকটু লেটে বা পুরাতন যদি বই সংগ্রহ করতে পারো তুমি সংগ্রহ করে কিনে ফেলতে পারো। আর যদি তোমার খুব টাকা বেশি হয়ে থাকে বা তোমার টাকা অনেক কোনো অভাব নেই, তো তুমি চাইলে এরকম একটা বই সংগ্রহ করতে পারো যেটা তোমাকে সিকিউ সলভ করতে খুবই সাহায্য করবে। অ্যাট এ টাইম তুমি যখন দেখবে অনেক অনেক পাবলিকেশনের বই টাইপ ভিত্তিক দেওয়া আছে, টাইপ ভিত্তিক দেখা যাচ্ছে একটা চ্যাপ্টারে 3টে টাইপ, তো 3টে টাইপে দেখা যাচ্ছে তারা 3 ধাপে ভাগ করে ফেলছে সিকিউগুলো। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা এইচএসসি লেভেলে তুমি যদি বোর্ড কোশ্চেনটা প্র্যাকটিস করো, অ্যানালাইসিস করে পড়ো, তাহলে মোটামুটি তোমার 70% পড়া কমপ্লিট হয়ে যাবে, 70% পড়া কমপ্লিট হয়ে যাবে। সো বি কেয়ারফুল। আচ্ছা, এরপর অনেকে মনে করে যারা বুয়েট টার্গেট বা যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, যাদের টার্গেট যে আমাকে ইঞ্জিনিয়ার হইতেই হবে, তারা মনে করে যে আমাদেরকে অবশ্যই মনে হয় ইন্ডিয়ান রাইটারের বই পড়া উচিত, অর্থাৎ ছায়া প্রকাশনী, ছাত্র প্রকাশনী বা এই যে বুয়েটে যে পড়ানো হয় যে ফান্ডামেন্টাল ফিজিক্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক ডিপার্টমেন্টে পড়ানো হয়, তো অনেকে এইগুলো পড়তে চায়। দেখো এই বইগুলো টপিকগুলো কিন্তু অগোছালো এবং অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ক্ষেত্রে এই বইগুলো পড়াটা খুব কষ্টকর। আজকে যে স্টুডেন্টের টার্গেট থাকে যে আমি ইন্ডিয়ান রাইটারের বই পড়বো, এই স্টুডেন্টের 2 মাস পর টার্গেট হবে আমি জাস্ট 2টা রাইটারের বই পড়বো, সেই স্টুডেন্টের আরও 2 মাস পর টার্গেট হবে একটা রাইটারের বই পড়বো। এরকম হইতে হইতে সে একসময় বলবে যে না আমি ওয়ান শট ক্লাস করে এইচএসসি পরীক্ষা দেবো। সো প্রথম অনেক কিছু পড়তে মন চায়, বাট পরবর্তীতে কিন্তু হয়ে ওঠে না। সেই জায়গা থেকে তোমাদের বলবো আমাদের কিন্তু 90% পড়াশোনা কিন্তু এইচএসসি লেভেলের টেক্সট বুক থেকে 90% পড়াশোনা, আর 10% পড়াশোনা হচ্ছে ইন্ডিয়ান রাইটার এই বইগুলো থেকে, বা তোমার যেগুলো ইঞ্জিনিয়ারিং লেভেলে অনার্স লেভেলে বইগুলো পড়ায়। বাট একটা কথা, যারা অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড দিতে চাও তাদের হিসাবটা আলাদা, কারণ তুমি যদি ফিজিক্স অলিম্পিয়াডে ভালো করতে চাও তাহলে তোমাকে এই লেভেলের বইগুলো রিকমেন্ড করবো। এইগুলো অলিম্পিয়াডের জন্য ভালো, যেমন আইআইটির কোশ্চেন বুয়েটে তোমার কিন্তু মাঝে মাঝে আইআইটির কোশ্চেন দেয়, অনেক হাই থট কোশ্চেন দেয়, এগুলো কিন্তু এইখানে থাকে। তো বাট সেগুলোর পার্সেন্টেজ কত? সেগুলোর পার্সেন্টেজ 10%। আর তোমার এইচএসসি লেভেলের বোর্ড কোশ্চেন হলো 90%, তাহলে এটা 90%-এর 10%। তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাইতে চাও মোটামুটি 60 থেকে 70% মার্ক ক্যারি করতে পারলে এনাফ। তাহলে আমি কেন ভাই ওই 10%-এর পেছনে দৌড়াবো? এই 10%-এর দিকে দৌড়াতে গিয়ে তুমি 90%টা হাতছাড়া করে ফেলবা। সো আমি বলবো যে তোমার এত কিছু দরকার নেই। এরপর আসো, এর পাশে একটা বই লিখেছি, সেটা হচ্ছে উদ্ভাসের কিছু প্যারালাল টেক্সট আছে। এই প্যারালাল টেক্সটটা কোনো কনসেপ্ট বোঝার জন্য, আমি আবার বলছি, কোনো কনসেপ্ট বোঝার জন্য এই টেক্সট বুকটা বা এই প্যারালাল টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করো একটা টপিক এই বইগুলোতে অনেক সুন্দর করে ব্রিফলি আলোচনা করে দেওয়া আছে উদাহরণ দিয়ে, অর্থাৎ তুমি যে জিনিসটা বুঝতেছো না, মনে করো সাপোজ আমি যদি বলি ভেক্টর ক্যালকুলাস একটা পার্ট আছে, সেটা হচ্ছে ওখানে দেখবা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, তুমি যার সংজ্ঞা বা গতানুগতিক পড়া নাই ওইখানে ওইটা ব্রিফ করে দেওয়া আছে যে এটা বাস্তবিক একটা উদাহরণ কি, তাহলে তুমি আসলে ফিল করতে পারো। ফিজিক্সটা তো মূলত ফিল করার জিনিস, তুমি যদি ফিল করতে চাও তাহলে তোমরা চাইলে এই টাইপের বই সংগ্রহ করে নিতে পারো। বাট সেটা কাদের জন্য? যারা ফিজিক্স নিয়ে অনেক চিন্তাভাবনা, যাদের চিন্তাভাবনা যে না আমাকে ফাঁকি দেওয়াই যাবে না, তাদের ক্ষেত্রে আমার রিকমেন্ডেড বই হচ্ছে এই তোমার প্যারালেল টেক্সটটা। আর এগুলো একদমই লাগবে না, এগুলো একদম বাদ। আচ্ছা, তাহলে অনেক পোলাপাইনের টার্গেট থাকে, যেমন আমার 28 ব্যাচে যারা মোটামুটি ভর্তি হয়েছে তারা অনেক বাচ্চা কাচ্চার এখন থেকে টার্গেট মেডিকেলে পড়বো, কারো টার্গেট বুয়েট। এটা ভালো, তুমি যদি আসলে স্বপ্ন দেখো এটা আসলে কোনো দোষের না, বাট সেই স্বপ্নকে লালন করতে হবে এবং সে অনুযায়ী দেখানো পথে আগাইতে হবে, তাহলে তুমি কিন্তু সফলতা পাবা। আর তুমি যদি শুধুমাত্র স্বপ্ন দেখো তাইলে আসলে সম্ভব না। তো যাই হোক, মেডিকেলের জন্য বাজারে কিছু বিভিন্ন কোম্পানির বই আছে, অ্যাডমিশন সিরিজের বই আছে, তুমি চাইলে যে কোনো কোম্পানির বই পাশে রাখতে পারো। যে আমি একটা চ্যাপ্টার শেষ করেছি, আমি তো একাডেমিক লেভেলের পড়াগুলো কমপ্লিট করলাম, আমি অ্যাডমিশন লেভেলের একটু কোশ্চেনগুলো একটু দেখি আমি আসলে কতটুকু পারছি। তো তুমি যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার কনফিডেন্স লেভেল গ্রো হবে। আমি কিন্তু বলেছি যে তোমাদের এখন বোর্ড বইয়েরগুলো এমনভাবে সাজানো
বোর্ড বইগুলো এমনভাবে সাজানো যেখানে তোমাদের একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের কোশ্চেনও অ্যাড করা আছে। ইভেন প্যারালাল টেক্সট, যেটা একটু আগে বললাম, এই প্যারালাল টেক্সটেও কিন্তু একাডেমিক অ্যাডমিশন অ্যাড করা আছে। তো সেই জায়গা থেকে যদি তোমার খুব ইচ্ছা হয় বা সিনিয়রদের কাছে যদি চাও, এই টাইপের যে কোনো একটা কোম্পানি পাবলিকেশনের বই সংগ্রহ করে নিতে পারো। যাই হোক, আর যাদের ভার্সিটি টার্গেট তারা ওই সেম যে কোনো কোম্পানি একটা বই সংগ্রহ করে নিতে পারো। যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট সেম এই কাজটা করতে পারো। বা যদি খুব স্বপ্ন হয় যে বুয়েটে পড়বা বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বা, একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক কিনে নিলা। বাজারে বইয়ের অভাব নেই, বাজারে এত এত রাইটার, আমার মনে হয় স্টুডেন্টের চেয়ে রাইটারই বেশি। হ্যাঁ, যদি কথাটা ব্যঙ্গ করে বললাম, মানে এত বই। তো তোমরা অবশ্যই যে কোনো বই কেনো না কেন, বিজ্ঞাপন দেখে না বা বইয়ের মলাট দেখে না, বইটা সুন্দর মতো জাস্টিফাই করে কেনার চেষ্টা করিও। এখন শোনো, ম্যাক্সিমাম পোলাপাইন খাতা নোট করে। প্রথম ব্যাচ পড়ে, বিভিন্ন টিচারের কাছে যায়, লাল কালি, নীল কালি, হলুদ কালি, সবুজ কালি, পেন্সিল, বিভিন্ন স্টিকি নোট, এগুলো দিয়ে একদম বিশাল স্যাঁতরে অবস্থা করে। তাতে কি বলছি, এইচএসসি লেভেলে আমি কখনো নোট করি নাই, আমি কাউকে নোট করতে সাজেস্টও করি না যে তোমরা নোট করো। কেন নোট করতে সাজেস্ট করি না? ভাই, আমি এই যে একবার নীল কালি দিয়ে নিচে একটু টান দিলাম, আবার কলমটা রেখে আবার লাল কালি নিলাম, 2টা পয়েন্ট লিখলাম, আবার রেখে পেন্সিল দিয়ে চিত্র আঁকালাম, আবার রেখে আবার একটু করলাম, এতে কিন্তু তোমার অনেক টাইম কিল হয়ে যাবে। তুমি ক্লাসে স্যার যে কথাগুলো বলবে, এই কথাগুলো সুন্দর করে নোট করে উঠাই নিবে এক কালি দিয়ে, চিত্রগুলো পেন্সিল দিয়ে, আর যে সূত্রগুলো থাকবে এই সূত্রগুলো বক্স করে ফেলবা। দেখবা শিক্ষক ওখানে লিখবে এই টপিকটা সিকিউ এর জন্য পাশে লিখে রাখবা সিকিউ, যদি বলে এমসিকিউ লিখে রাখবা, যদি বলে যদি কোনো শর্ট ট্রিক্স দিয়ে রাখে পাশে সুন্দর করে শর্ট ট্রিক্স লিখে রাখবা। ওইটাই তোমার নোট। বাসায় গিয়ে খুলবা, পড়বা, যতক্ষণ তুমি নোট করবা ওই সময়টা তোমার কাজ হচ্ছে মুখস্থ করা বা কনসেপ্টগুলো আরও ডিপলি বুঝা। কথা বুঝতে পারছো? সো আমরা এইগুলো করবো না, এই টোটগুলো করবো না। আমি নোটের বিপক্ষে। কেন বিপক্ষে? তুমি যদি একটা সাবজেক্ট, মনে করো আজকে ফিজিক্স ক্লাস করছো, ফিজিক্স ক্লাস করে বাসায় যে তুমি এবার নোট করতেছো, তাহলে ফিজিক্স এটা নোট করতে তোমার 1 ঘন্টা সময় লাগবে। তুমি কেমিস্ট্রি প্রাইভেট পড়ছো, এর জন্য 1 ঘন্টা লাগবে, ম্যাথ পড়ছো 1 ঘন্টা লাগবে। তাহলে তোমার যদি প্রতিদিনে একটা স্টুডেন্ট পড়াশোনা করেই হলো 8 থেকে 10 ঘন্টা, যারা ভালো পড়াশোনা করে 8 থেকে 10 ঘন্টা, এর মধ্যে তুমি যদি 4 ঘন্টায় নোট করতে ব্যস্ত থাকো, তাহলে তুমি পড়বা কতক্ষণ? আর কলেজে তো উঠতেছ, কলেজে যে সিলেবাস দেখবা, ফিজিক্সের ফার্স্ট পেপারে 1 থেকে 10 অধ্যায়, প্রথম ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়েছে 10 অধ্যায়, টিচার তোমাকে পড়াচ্ছে 1 থেকে 5 অধ্যায়, পরীক্ষা দিয়েছে 10 অধ্যায়, তুমি কীভাবে পরীক্ষা পারবা? এখন তোমার চিন্তা হবে যে না, আমি অনলাইনে তাহলে 10 অধ্যায় পড়ে নেই, অফলাইনে প্রথম দিকের অধ্যায়গুলো পড়ি। ভাই, এইভাবে হবে না, ফিজিক্স এইভাবে হবে না। ফিজিক্স তোমাকে গতানুগতিক পড়তে হবে। এইচএসসি 28 ব্যাচকে বলছি, তোমরা কিন্তু এসএসসি লেভেলে শর্ট সিলেবাস পড়ছো, এখানে তোমাদের অনেক গ্যাপ, তোমাদের সিলেবাসে অনেক গ্যাপ। তো এখন এইচএসসিতে এসেও তোমরা যদি এরকম শর্টকাট অনলাইন এইসব দিকে ডিপেন্ড হও, তাহলে কিন্তু খুব সমস্যা। কারণ অনলাইনে কিন্তু যে শিক্ষকটা পড়াবে ইনি যথেষ্ট ভালো পড়ায়, নিঃসন্দেহে ভালো পড়ান, তার থিওরি, তার প্রেজেন্টেশন 100তে 100। কিন্তু সমস্যা হচ্ছে তোমার এসএসসি লেভেলে কোন জায়গাটা গ্যাপ আছে। যেমন আজকে একটা ব্যাচে স্টুডেন্টকে প্রশ্ন করেছি যে ভি = u+at, এটা তো এসএসসি লেভেলে পড়ে আসছো, গতির সমীকরণ, এটা গ্রাফটা বলো দেখি। গ্রাফ আঁকতে পারে নাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট গ্রাফ আঁকতে পারে নাই। তখন এই স্টুডেন্টকে যদি আমি অনেক কিছু গ্রাফ টাইপের ম্যাথ করাই, অনেক কিছু করাই, বাপরে বাপ, লাভ নেই। আগে ওকে গ্রাফের বেসিকটা বুঝাইতে হবে, ওর ভিত্তিটা মজবুত করতে হবে, ওকে বেসিক স্ট্রং করতে হবে। সেজন্য বলবো, তোমরা নোটে না, শেখাতে বেশি জোর দাও। আর লাল নীল হলুদ না, মোটামুটি ভাবে যেন বুঝতে পারো, পরবর্তী যেন ডকুমেন্টেশন তোমার থাকে। আর কখনোই একটা খাতাতে একাধিক চ্যাপ্টার লিখবা না, কখনোই না। ফিজিক্সের একটা চ্যাপ্টারের জন্য একটা খাতা বানাবা, প্র্যাকটিস থেকে সব কিছু একটাই। আর অনেকে বলে ফিজিক্স এটা আসলে মুখস্থর কিছু না, বুঝার। অনেকে বলে ইঞ্জিনিয়ারিং শুধু বোঝা, মেডিকেল শুধু মুখস্থ। ভাই, মুখস্থ ছাড়া কোনো কিছুই নাই, তোমার কনসেপ্ট বুঝতে হবে,
বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে অনেক কথা বললাম। তোমরা যদি আমার যে কথাগুলো বলছি এগুলো জাস্ট ফলো করো, তাহলে তোমরা অবশ্যই অনেক ভালো করবা। আর ক্যালকুলেটর একটা ব্যাপার বলি, তোমরা ফার্স্ট ইয়ারে মাত্র আগামীতে কলেজে ভর্তি হবা, খুব সম্ভবত আগামী মাসে তোমাদের রেজাল্ট। তোমরা ক্যালকুলেটর প্রপার ইউজটা একাডেমিক লেভেলে শিখে ফেলবা, এটা খুব গুরুত্বপূর্ণ। ফিজিক্স ম্যাথ করতে গেলে ক্যালকুলেটর ইউজ জানার কোনো বিকল্প নেই। অনেক পোলাপাইন দেখবা ইনভার্সের কনসেপ্ট সলভ করতে পারে না, সায়েন্টিফিক থেকে অন্য কোনো মুডে যেতে পারে না। সো তোমার এখন কাজ, এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তোমার এখন কাজ এই সময়টা তোমার যে বেসিকগুলো গ্যাপ আছে এগুলো স্ট্রং করে ফেলা। যারা এসএসসি লেভেলে কৃষি নিয়েছিলে, হায়ার ম্যাথ দেওয়া না, তারা মনে করছে আমি তো কৃষি নিয়ে আমি সায়েন্স না, আমি আর্টসে চলে যাই, তাদেরকে বলবো যে এই ভুল করিও না। যদি সায়েন্স পড়তে চাও ওয়েলকাম, আমাদের দায়িত্ব তোমাদেরকে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো থেকে রিকভার করে তোমাদেরকে খুব ভালো একটা আউটপুট দেয়। ঠিক আছে? তো তোমরা, তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা ফিজিক্সটাকে আগে টেক্সট বুকগুলো সংগ্রহ করে পড়া শুরু করো, আর আমি যে কথাগুলো বললাম এগুলো ফলো করার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো করবে। আর প্রাইভেট, অফলাইন বা অনলাইন যেখানেই পড়ো না কেন, ফিজিক্স প্রতিনিয়ত পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, কারণ পরীক্ষায় তোমার কনফিডেন্সটাকে আরও গ্রো করবে। এবং কখনো অফলাইন যাদের কাছে পড়বা, কখনোই তোমরা প্রাইভেট মিস দিবা না। যদি তোমরা প্রাইভেট মিস দাও, একটা জিনিস গল্প বলি, সেটা হচ্ছে দেখো, তুমি যদি মাসে 2 দিন প্রাইভেট মিস দাও, বছরে 24 দিন মিস হয়ে যাচ্ছে। তাহলে বছরে যদি 24 দিন মিস হয়, একটা চ্যাপ্টার পড়তে মিনিমাম 12 দিনের মতো সময় লাগে, তাহলে তোমার 2টা চ্যাপ্টার গ্যাপ কিন্তু ধরে হয়ে যাচ্ছে। সো একটা সাবজেক্টে যদি তুমি 2টা চ্যাপ্টার গ্যাপ রাখো মোটামুটি সব মিলে, এরকম 7টা সাবজেক্টে তোমার কী অবস্থা চিন্তা করছো। এই বাচ্চাটায় এই টেস্টের আগে এসে বলে আমার কিছু হয় নাই, আমি পরীক্ষা দিব না, আমি আবার আগামীবার এইচএসসি পরীক্ষা দিব, আমার এই কোর্স লাগবে, আমার সেই কোর্স লাগবে, এই জিনিসটা। তো অনেক কথা বললাম, তোমরা যদি এগুলো ফলো করো ইনশাল্লাহ ভালো করবা। এখনই আকাশ কুসুম চিন্তা করার দরকার নাই। আর নতুন এডিশনের বই তোমরা কলেজে ভর্তি হওয়ার পরে বের হবে। এখনই তোমরা নতুন এডিশনের বই যেহেতু বাজারে এখন নামি নেই, এখন কিনবা না। কেন? কারণ এই বইগুলো এইচএসসি 26-27 বইগুলো বাজারে আছে। তোমাদের বই আগামীতে বের হলে তোমরা তখন সেগুলো কিনবা। আর আপাতত যে অফলাইন বা অনলাইন প্ল্যাটফর্মে পড়ো না কেন, তোমরা সিনিয়র বা মোবাইল ছবি তুলে নিবা, ফটোগ্রাফি করে আপাতত 2 মাস চালাবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ।